আজকে তোমাদের রেফ্রিজারেশন অ্যান্ড লিকুইফ্যাকশন চ্যাপ্টারের টপিকগুলো শেষ। আজকে আমরা শুধু কিছু প্রবলেম সলভ করার ট্রাই করবো। তো তোমাদের কি এটার জন্য রেকর্ডিং লাগবে? কারণ এগুলো তোমাদের বইয়েরই প্রবলেম। শেয়ার আছে? জি স্যার। হ্যাঁ, রেকর্ডিং লাগবে তোমাদের এটা? জি স্যার, স্যার রেকর্ডিং করলে ভালো হয়, নেটে সমস্যা হয়তো অনেক সময়। ওকে, ঠিক আছে, অলরাইট। এটা তো দেখতে পাচ্ছ, তাই না? জি স্যার। এখন প্রবলেমটা দেখতে হবে, প্রবলেমটা সলভ করার জন্য এখানে এই চ্যাপ্টারে স্পেশালি আমাদের একটু ছবি দেখতে হবে। তো ছবি আঁকার জন্য এটা আমি নিজের মতো করে আঁকলাম। তোমরা এই প্রসেসটা জানো, এটা লিন্ডে প্রসেস। তো লিন্ডে প্রসেসে যেটা দেখা যাচ্ছে যে প্রথমে একটা স্ট্রিম আসে গ্যাসের, এই গ্যাস স্ট্রিমটা এসে এই পয়েন্টে এসে, এটা পুরোটাই একটাই আর কি, একটাই অ্যারো। তো এটা এসে এখানে এটার সাথে মিক্স হচ্ছে, মিক্স হয়ে তারপরে এখানে ঢুকে যাচ্ছে কম্প্রেসারে ঢুকে তারপরে এখানে কম্প্রেশনের পরে প্রিকুলারে গেল, প্রিকুলার থেকে সে বের হয়ে আসলো, এসে একটা হিট এক্সচেঞ্জে হলো, হয়ে তারপরে আমি প্রত্যেকটা জায়গায় স্ট্রিমগুলোকে নাম্বারিং করলাম এই জন্য। এখন তারপরে সেটা এসে থ্রটল ভালভে এক্সপ্যানশন হলো, এক্সপ্যানশন হওয়ার পরে কি হবে? লিকুইফ্যাকশন হবে, কিছুটা লিকুইড হবে, বাকিটা ব্যাপার। যেহেতু এখানে লিকুইফ্যাকশন হচ্ছে, স্যাচুরেটেড ভ্যাপার বলতে পারি, আর এটা হবে স্যাচুরেটেড লিকুইড বলা যায়। যখন কোন জায়গায় কনডেনসেশন হয় বা কোন জায়গায় এভাপোরেশন হয়, সেখানে তো স্যাচুরেটেড জিনিসপত্র চলে আসে নাকি? তো এই অ্যাজাম্পশনটা তো আমি নিতেই পারি এখানে, যেটা 7 নাম্বার পয়েন্টে এখানে আমি পাচ্ছি স্যাচুরেটেড ভ্যাপার, আর এখানে 6 নাম্বার পয়েন্টে যেখানে আমি লিকুইড বের করে নিয়ে যাচ্ছি সেই জায়গায় পাচ্ছি স্যাচুরেটেড লিকুইড। এইবার এটাকে আরো কুলিং করে এখান থেকে, সরি এটাকে আরো, এটা তো এখন হবে, সরি কুলিং হবে না, এটা হিটিং হবে। এইটা কুলিং হচ্ছে, এই 3 নাম্বার থেকে 4 নাম্বারে কুলিং হচ্ছে, এটা একটু টেম্পারেচার বেড়ে যাচ্ছে, তারপর সে বেরোয় আসলো, এসে তারপর আবার এখানে চার্ন করে গেল। তো এই হচ্ছে মোটামুটি লিন্ডে প্রসেসের ডায়াগ্রামটা। এই ডায়াগ্রামটাকে যদি আমরা দেখতে চাই, যে এটাকে এরকম একটা সিচুয়েশনকে যদি আমরা সলভ করতে চাই, এটা এখন তো আবার পুরো চলে। আচ্ছা, তাহলে আমি যদি মিথেনকে লিকুইফাই করব, মিথেন লিকুইফাই করে তারপরে সেটাকে লিন্ডে প্রসেসে এটা থেকে যতটুকু লিকুইড হয় সেটা আলাদা করে ফেলবো। তো কম্প্রেশনটা হচ্ছে 60 বারে, কম্প্রেশনটা 60 বারে মানে কম্প্রেসরের পর এটা যদি কম্প্রেসর হয়, এটা যদি প্রিকুলার হয়, তারপরে এটা কোথায় ছিল? এরকম ছিল না? এরকম একটা হিট এক্সচেঞ্জার, এখান থেকে বেরোয় আসলো, এখান থেকে গিয়ে একটা লিকুইড হলো, এখান থেকে আবার এসে এখান থেকে হয়ে আবার চলে এসে এখান থেকে এসে আবার এখানে মিক্স হয়ে গেল, এখানে একটা। তো এখন দেখো 60 বার হচ্ছে তাহলে এখানে, তাই তো? এই পয়েন্টে ছিল 1, এটা 2, 3, 4, ও এখানে একটা থ্রটল ভালভ আছে। আচ্ছা, তারপরে 5, লিকুইড বেড়ে যাচ্ছে 6, ভ্যাপার বেড়ে আসতেছে 7, এটা হচ্ছে হিট এক্সচেঞ্জার। তারপরে হচ্ছে কম্প্রেশন হচ্ছে 60 বার, টেম্পারেচার যায় 3 বার পয়েন্টে টেম্পারেচার হচ্ছে 300 কে, প্রেসার তো 60 বার।
The separator is maintained at a pressure of 1 bar. Unliquefied gas. তাহলে এখানে আমার প্রেসার হচ্ছে 1 বার আর আনলিকুইফাইড গ্যাস যেটা হচ্ছে 7 নম্বরে। এটা আমার মনে পাশাপাশি দেখালে ভালো হয়, এই ছোট জায়গায় বোঝা যাচ্ছে। ওকে, এখানে দেখে তোমরা এটা পড়া যাচ্ছে তো? এটা পড়া যায়? পড়া যায় এটা? এখানে লেখাটা পড়া যায় যে লিকুইফ্যাকশনের পার্টে? বেশি ছোট না তো? স্যার পড়া যাচ্ছে। ওকে, ভেরি গুড। তো দেখো এখানে আবার লিখি, তাহলে এটা হচ্ছে 60 বার, এটা হচ্ছে 300 কে 60 বার, এই যে 3 নম্বরে। এবার 4 নম্বরে কি জানি না, ঠিক আছে। 5 নম্বরে হচ্ছে এটা যেহেতু এখানে সেপারেশন হচ্ছে, সো দিস ইজ 1 বার and 295। আচ্ছা 295 কে 1 বার, এটা তো 1 বারে অপারেট করছে। বলছে যে আনলিকুইফাইড গ্যাস ইজ লিভিং দ্য কুলার, তাহলে তো এখানে যেতে হবে। তো এইটা 295 কে, কুলার থেকে এসে 295 কে তে চলে যাচ্ছে। এখন প্রশ্ন যেটা আসছে সেটা হচ্ছে যে এই যে 6 নাম্বার যে স্ট্রিমটা, এই যেখানে নিচে লিকুইডটা বের হয়ে আসতেছে, এটা কতটুকু, তাই তো? হোয়াট ফ্র্যাকশন অফ দ্য লিকুইফাইড, what fraction of this is liquefied in the process and what is the temperature of the high pressure gas leaving the entering the throttle valve? তাহলে এটা হচ্ছে এই 4 নাম্বার, এটা throttle valve, তো 4 নাম্বারে টেম্পারেচার কত? তাই তো? বোঝা না গেলে কিন্তু সমস্যা। এখন আমার কিন্তু নেক্সট পেজে যেতে হবে, তখন আর এটা দেখতে পাবো না, কারণ এটা আবার ফেরত আসবে। ঠিক আছে, অলরাইট। এখন কথা হচ্ছে এখানে বলতেছে আমার প্রিকুলারের আগে কোথায়? প্রিকুলারটা শুধু আঁকি। প্রিকুলারে এখান থেকে এটা 8 নাম্বার স্ট্রিমটা বের হয়ে যাচ্ছে আর 7 নাম্বার ঢুকতেছে, তাই তো? আর এখান থেকে আসতেছে হচ্ছে 3 আর 4 এর ব্যাপার। 3 নাম্বার পয়েন্ট আর 4 নাম্বার পয়েন্ট ছিল। 3 নাম্বার পয়েন্টে আমরা বলেছি 60 বার আর 300 কে ছিল, এই হচ্ছে ব্যাপার। তো এই 8 নাম্বারে শুধু জানি আমি 295 কে। গ্যাস হচ্ছে মিথেন। এখন তোমরা যে কোনো জায়গায় প্রপার্টি সার্চ করতে পারো, তোমাদের বইতে তো অবশ্যই আছে। তোমাদের বইতে কোন এডিশন বলেছিলে? কত নাম্বার এডিশন এটা তোমরা যেটা পড়ছো? 7th এডিশন হলে এটা অ্যাপেন্ডিক্সে আছে একটা চার্ট, নিশ্চয়ই মিথেনের উপর একটা চার্ট থাকবে বা টেবিল থাকবে। আর যদি না থাকে তাহলে তোমাদের পেরিতে দেখতে পারো, পেরিতে। আর আমি যেটা তোমাদের সাজেস্ট করেছিলাম ওখানে দেখলে সবচেয়ে ভালো হয়, সেটা হচ্ছে এনআইএসটি ওয়েব বুক। তো ওখানে যদি দেখো তাহলে দেখবা যে ঠিক আছে। এখন আমি যদি 300 কেলভিন আর 60 বার এই জায়গায় মিথেনের প্রপার্টি সার্চ করি, আমি সার্চ করে দেখাচ্ছি না তোমাদের ব্যাপারটা, তুমি সার্চ করলে এনআইএসটি ওয়েব বুকে গিয়ে সার্চ করলে পেয়ে যাবে। তো এটার জন্য আমি একটা এইচ পাবো, তাই না? এনথালপি তো পাবো, প্রেশার আর টেম্পারেচার জানি। এই যে এই জায়গায় 3 নাম্বার পয়েন্টে জানি তো। তো জানি যেহেতু, তাহলে H3 বললাম। H3 এর জন্য পাবো হচ্ছে 1140 কিলো জুল পার কেজি। আচ্ছা, এখন আমাকে বলো যে এইটা কি কিছু করা যাবে? এটা তো 295 কে আছে, কিন্তু এই জিনিসটা থ্রটল করে যখন এই একটা লিকুইড রিজার্ভারে আসলো, যেখানে লিকুইডটা সেপারেট হয়ে গেল, তাই না? এখান থেকে তো এই 7 নাম্বার স্ট্রিমটা আসতেছে, উপরে ভ্যাপারটা, নিচ থেকে 6 হচ্ছে লিকুইড, 5 হচ্ছে আরেকটা স্ট্রিম। এখন এইটা বলছে 1 বার, তার মানে কি এটাও তো 1 বার নাকি? 1 বারের থেকে তো কম হবে না, বুঝতে পারছো তো? এটা 1 বার মানে তো এটা 1 বার।
তাহলে 1 বার, এখন আমি যদি বলি আছে 295K আর 1 বার, সেটার জন্য H8 পাবো তো একটা, সেটা পাবো হচ্ছে কেজি। যাক, কারণ H3 আর H8 এর ঝামেলাটা গেল। কারণ অবশ্যই তোমাদের পরীক্ষায় যদি এরকম কিছু থাকে, তোমাদের তো পিছনে একটা টেবিল দেওয়া থাকবে বা একটা চার্ট দেওয়া থাকবে, সেখান থেকে তোমাদের বের করে নিতে হবে। তো চার্ট ট্রেডিংটা শিখতে হবে, বাট তোমরা প্র্যাকটিক্যাল লাইফে যখন ইউজ করবে তখন তো আর এইসব চার্ট দেখে বের করার সময় নেই, তখন তো এনআইএসটি ওয়েববুকে যাবা। এখন যখন প্র্যাকটিস করবা, দুইটাই শিখতে হবে, এনআইএসটি ওয়েববুকও শিখতে হবে আর এটাও শিখতে হবে, ওই বইয়ের চার্ট কিভাবে রিড করতে হবে। চার্ট ট্রেডিং আমি তোমাদের একটু দেখাবো আজকে, বাট আমার মনে হয় যে তোমরা অলরেডি ভেরি গুড অ্যাট দিস। কারণ হচ্ছে যে তোমাদের সাইক্রোমেট্রিক চার্ট যেটা তোমরা রিড করেছো, ওটার থেকে কমপ্লিকেটেড তো আর কোনোটাই না, একই। তো H3 H8 পেয়ে গেলাম, কিন্তু আমাদের টার্গেট কোনটা? টার্গেট হচ্ছে H6 এ কতটুকু ইয়ে হচ্ছে, মানে কতটুকু লিকুইড হচ্ছে সেটা বের করতে হবে। আর একটা হচ্ছে এখানের এই 4 নাম্বারে বোধহয়, তাই তো? এই 4 নাম্বারের আমার টেম্পারেচারটা কত, তো সেটা বের করতে হবে। তো এখন আরেকটা জিনিস হচ্ছে যে আমি আরো একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে H7 যেটা, সেটাও বের করে নিতে পারি, বিকজ এটা তবে 1 বারে স্যাচুরেটেড অবস্থায় আছে। H7 আর H6 এর হিসাবটা আমরা পেয়ে যেতে পারি টেবিল থেকে। কারণ স্যাচুরেটেড যে পার্ট গুলো, স্যাচুরেটেড লিকুইড হচ্ছে H6, এটার জন্য হচ্ছে 1 বারে মিথেন যদি স্যাচুরেটেড অবস্থায় থাকে, তাহলে টেম্পারেচার কত হতে হবে? আর টেম্পারেচারটা স্যাচুরেশন টেম্পারেচারটা হচ্ছে, তুমি যদি 1 বারে স্যাচুরেটেড টেম্পারেচার খোঁজো, তাহলে টি স্যাচুরেটেড হবে হচ্ছে 111.45 কেলভিন। 111.45 কেলভিন মানে কত? মাইনাস কত? মাইনাস কত ডিগ্রি সেলসিয়াস বলতে পারবা? -161.5। তাহলে এই টেম্পারেচার এখানে এক্সিস্ট করে, বুঝতে পারছো? এই দুটোর টেম্পারেচার তো সেম হবে, যেহেতু দুইটা স্যাচুরেটেড। তো এই জায়গায় H6 এর ভ্যালু হবে 285.4 কিলোজুল পার কেজি। আচ্ছা, ইন দ্য মিন টাইম তোমাদের কি কখনো জিজ্ঞেস করেছিলাম টেম্পারেচার কাকে বলে? স্যার ফুয়েলে বলছিলেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আর জিজ্ঞেস করছি না। অলরাইট, এটা তো টেবিল থেকে বা কোনো একটা ওয়েব বুক থেকে পেয়ে গেলাম। পেয়ে যাওয়াই স্বাভাবিক। তোমরা স্টিমের যেভাবে স্যাচুরেশন একটা টেম্পারেচার বা একটা প্রেশার জানলে পরে তোমরা কিন্তু অন্য প্রপার্টি গুলো পেয়ে যাও, কারণ একটা প্রেশারে একটাই স্যাচুরেশন টেম্পারেচার হয় একটা পার্টিকুলার কম্পাউন্ডের জন্য। তো এটা একদম ইজি বের করা। তো পেয়ে গেছো, H6 এ পেয়ে গেলাম, H7 এ পেয়ে গেলাম, তো অনেক ডেটা পেয়ে গেছি, তাই তো? এখন কি করা যাবে? দেখি যে এদিকে বড় করা যায়। ও হ্যাঁ, এই তো বড় করা যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখন একটা সমস্যায় পড়ে গেলাম যে লিকুইডটা কিভাবে বের করবো। লিকুইড বের করার একটা সহজ উপায় হতে পারে যে আমি ধরে নিই যে একটা কিছু ধরতে হবে, এক্স অ্যামাউন্ট হচ্ছে লিকুইড হচ্ছে, তাই তো? এক্স অ্যামাউন্ট যদি লিকুইড হয়, তারপরে আমি যদি এটাকে একটা ব্যালেন্স করি, ব্যালেন্স করতে পারবো তো? এই যে 3, এটাকে যদি একটা ওভারঅল ব্যালেন্স করি, আমার আঁকাটা অত ভালো হয়নি, ওদেরকে আবার ক্লিয়ার করে লেখাটি হয়ে গেছে অনেক। এখান থেকে নিয়ে আসলাম এটা 3 4, আমরা অনেক জায়গায় ব্যালেন্স করতে পারি, যেখানে আমাদের প্রপার্টি জানা আছে সেখানেই ব্যালেন্স করে দেবো। তো এটা যদি এখানে এরকম আঁকি, বলছি যে এই নাম্বার 6 হচ্ছে আসলে এক্স অ্যামাউন্ট লিকুইড বেরিয়ে আসছে। ভেরি গুড। এখন বাকি যদি এক্স অ্যামাউন্ট আসে, টোটালটা তো হচ্ছে 1, তাই না? তো ফ্র্যাকশন। আর যদি তাহলে ভ্যাপর থাকতেছে, যেটা ভ্যাপরটা হচ্ছে এখান থেকে এখানে যাবে,
আচ্ছা, ইন দ্য মিন টাইম এই অঙ্ক করতে করতে তোমাদের সাথে একটু অন্য গল্প করি। সেটা হচ্ছে, ধরো একটা কন্টেইনারে, একটা ক্লোজ কন্টেইনারে 1 কেজি 1 কেজি আইসোপ্রোপানল আছে। একই কন্টেইনারে, আরেকটা কন্টেইনারে 10 কেজি আইসোপ্রোপানল আছে লিকুইড, উপরে একটুখানি ফাঁকা আছে। কন্টেইনারটা টোটাল সাইজ হচ্ছে 15 লিটার। ঠিক আছে, কথা শোনা যাচ্ছে তো আমার? 15 লিটারের কন্টেইনারে একটাতে দিলাম আমি 1 লিটার, আচ্ছা লিটারই বলি, 1 লিটার আইসোপ্রোপানল, আর একটাতে দিলাম হচ্ছে 10 লিটার আইসোপ্রোপানল। এরপরে ক্লোজ করে দিলাম। এখন দুইটাতেই তো আইসোপ্রোপানল ভ্যাপার প্রেশার দিবে, তাই না? দেবে তো? দিবে না দিবে না? হ্যাঁ দিবেন। তাহলে ভ্যাপার প্রেশার দুইটার ভিতরে কোনটা বেশি হবে? টেম্পারেচার সেম। একই হওয়ার কথা। তুমি তো আমাকে কোয়েশ্চেন করতেছো। স্যার স্যার একই হবে স্যার। অলরাইট, একই হবে এই কথাটাই হচ্ছে আসলে থার্মোডাইনামিক্স তোমাদের পড়ার কথা। তার মানে তোমাদের চেক করতেছি আর কি, যেটা মনে আছে কিনা বা তোমরা ওই সময় বুঝেছো কিনা। এনিওয়েজ, কামিং ব্যাক টু দিস, যেটা হচ্ছে, তাহলে এটাকে যদি এরকম একটা, ওই যে আমরা ম্যাটেরিয়াল ব্যালেন্স যেরকম করি না, এভাবে কেটে দিই, কেটে দিই কি হয়, কেটে দিলাম। কোনটা কোনটা কাটলো? এইচ এইচ এই যে তাহলে আমার হাতে আছে H6, H3 আর H8, তিনটেই তো আছে তাই না? তাহলে আমি এটা এভাবে লিখতে পারি যে H6 হচ্ছে এইটা প্লাস H8 এর সাথে মাল্টিপ্লাই হবে হচ্ছে 1 মাইনাস এক্স, বিকজ এটা হচ্ছে এই 7টা হচ্ছে তো আসলে এক্সটা বের হয়ে যাওয়ার পরে যেটা থাকতেছে 1 মাইনাস এক্স, 1 মাইনাস এক্সটা এখান থেকে ফ্লো করতেছে, কারণ দ্যাট ইজ দ্য ভ্যাপর পার্ট। এক্স যদি আমার লিকুইড হয়, তাহলে এই টোটাল এনথালপি কি H3 সমান হওয়ার কথা বলা যায়? তোমরা এটা চিন্তা করতে থাকো, আমি এটাকে রিঅ্যারেঞ্জ করতে থাকি। জি স্যার, লেখা যাচ্ছে। তোমরা এই সামেবিলিটি লয়ের কথা বলেছিলে তাই না? তার মানে তো মনে আছে ওটার কথা। H3, তাহলে এখানে x নিলাম H6 minus H8 and then H3 minus H8 and x equals to H3 minus H8 divided by H6 minus H8. আমি কিন্তু রিলেশন পেয়ে গেছি এবং এই ডাটা আমার জানা আছে তাই না? এখানে সবকিছু এখানে আছে। তাহলে এক্স কত হবে? এবার তোমরা একটু ক্যালকুলেট করে দাও। সব এখানেই লেখা আছে, আমাকে বলে দাও কত হবে। স্যার 1 মাইনাস এক্স কেমনে হলো একটু বললে ভালো হতো। 1 মাইনাস এক্স হচ্ছে এক্স, আর এটা হচ্ছে ভ্যাপার পার্টটা। এই যে এইটা তো শুধু ভ্যাপার আছে তাই না? এই যে এইটা, এখান থেকে তো এক্স রেখে দিছো, তাহলে এখানে কি থাকতেছে 1 মাইনাস এক্স না? স্যার আমি কি 1 minus ধরছি x, যে 3 নাম্বার স্ট্রিম দিয়ে 1 কেজি ইনপুট হয়েছে? হ্যাঁ এটা যদি ধরে নিলাম, বললাম না যে এক ধরে নিলাম, আমি পুরোটাকে এক ধরে আমি এখানে ভাগ করে দিচ্ছি। তুমি তো যে কোনো বেসিসই ধরতে পারো, 100 ধরতে পারো, ডাজন্ট ম্যাটার, বাট আমি ধরলাম একই রেজাল্ট আসবে। এখন এক্সটা ক্যালকুলেট করে দাও তাড়াতাড়ি, ক্যালকুলেটর হাতের কাছে আছে? 0.054 0.054 হয়ে গেল, অঙ্ক শেষ মোরাললেস আর কি, মানে আরেকটুখানি বাকি আছে। তার মানে মাত্র 5.4% হচ্ছে, সেটা মাল্টিপ্লাই করতে হবে 100 দিয়ে, 5.4% হচ্ছে তোমার লিকুইফাই হচ্ছে।
বাকিটা কিন্তু ভ্যাপরে থেকে যাচ্ছে। তার মানে তোমার এই সাইকেল অনেক করতে হবে আর কি, করে করে অল্প 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 করে করে লিকুইফ্যাকশন কমপ্লিট করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন আরেকটা জিনিস থাকলো হচ্ছে যে আমার আরেকটা জিনিস হচ্ছে H4 এর কি, হ্যাঁ H4 এর বোধহয় টেম্পারেচার বের করতে হবে। H4 বলতেছি কেন, 0.4, এখানে টেম্পারেচার বের করতে হবে নাকি? টেম্পারেচারটা বের করতে হবে। টেম্পারেচারটা কিভাবে বের করবো? টেম্পারেচারটা বের করার জন্য আমাদের সবচেয়ে বেস্ট ইয়ে হচ্ছে এইটা, বেস্ট বেট হচ্ছে যে এই জায়গাটায় এনার্জি ব্যালেন্স করতে হবে। তো এই জায়গাটা যদি এনার্জি ব্যালেন্স করি তাহলে কি হবে? আমার বেসিস তো 1, তাই তো? এই জায়গায় সব এই 3 আর 4 এর গুণ হবে 1 দিয়ে। তাহলে এটা এভাবে করি, 1 মাল্টিপ্লাইড বাই H4 মাইনাস H3, এটা কি হলো আমার, H3 প্লাস 1 মাইনাস x, এই পাশে তো 1 মাইনাস x, 1 minus x multiplied by 8 minus 7 equals to কি? দেখি এবার কি বলতে পারো, কি হবে এটা equals to? কারণ এনার্জি ব্যালেন্স যে করছি আমি কিন্তু চারটাই তো এই পাশে কনসিডার করে ফেলেছি, এই পাশে কি আসবে? আচ্ছা, এখানে আর ক্যালকুলেশন করতে গেলে অনেকটা জায়গা লেগে যাবে, প্রত্যেকটাই জানো, শুধু H4 বাদে। H3 এখানে দেওয়া আছে, H8 দেওয়া, x এর ভ্যালু অলরেডি বের করে ফেলছো, H7 এখানে আছে, তাহলে H4 সমান সমান হলো 769.2 কিলোজুল পার কেজি। এখন এখানে H4 জেনে গেছো আর প্রেসারও জেনে গেছো। প্রেসার হচ্ছে কত? প্রেসার H4 এর প্রেসার কত? 60 বার। এই নাম্বার 3 এর যদি প্রেসার 60 বার হয়, হিট এক্সচেঞ্জারে তো আর প্রেসার চেঞ্জ হবে না, নেগলিজেবল। তাহলে এখানে এসে 60 বার, যেভাবে আমরা এখানেও করেছি। H7 আর H8 এর কি ক্ষেত্রে কি আমরা দেখেছি যে প্রেসার কি ডিফারেন্স হলো না? দুইটাই কিন্তু একবার। তাহলে এখানেও 60 বার। তাহলে টেম্পারেচার হচ্ছে 206 কেলভিন। অঙ্ক শেষ। এখন আমাকে বলো বেশি একটা কঠিন মনে হলো কিনা? করার জন্য না আসলে, সেটার কারণটা হচ্ছে যে তোমরা যদি টেবিলটা পড়া না শেখো, রিয়েল লাইফে তোমাদের আসলে টেবিল রিড করতে হবে, তোমার আসলে খুব একটা ওয়ে আউট নাই। তা এখন ধরো তুমি একটা টেবিল যদি এখন রিড না করতে শিখো, পরবর্তীতে দেখা যাবে তখন গিয়ে তুমি টেবিলের ভিতরে গিয়ে ডাটা হাত পাচ্ছ আর কি, পাচ্ছ না। এই যে দুটো এই এনথালপি আর টেম্পারেচার জেনে গেলে তারপর ওখান থেকে, বা এনথালপি আর প্রেসার জেনে গেলে সেখান থেকে টেম্পারেচার বের করতে হবে, সেটা যে টেবিল থেকে ফাইন্ড আউট করা, এটা আসলে একটা এক্সারসাইজ আছে। ওই এক্সারসাইজটা করানোর জন্যই। তবে তোমাদের জন্য এইটুকু সুবিধা থাকবে যে তোমাকে স্পেসিফিক ওই টেবিলটাই দেওয়া হবে, এরকম না যে আমি তোমাদের পুরো বই আটায় দেবো কোশ্চেনের পিছনে যে তুমি এখান থেকে খুঁজে বের করো কোন টেবিল, সেটা না। টেবিল তো একটাই থাকবে, সেখান থেকে ডেটা বের করে নিয়ে আসবে। জি স্যার, সেটাই বলতেছিলাম, মানে আগের থার মতো তো আমাদের সম্পূর্ণ বইটাই ধরাই দিচ্ছিল হাতে। না না না, সেটা হবে না, জাস্ট ওই টেবিল থাকবে আর কিছু না। তুমি শুধু ওই এক পেজের একটা টেবিল দেখবা, সেটা হয়তো দিছিল, সেটা হয়তো স্টিম টেবিলটা পুরোটা দিয়ে দিছিল। এনিওয়ে, এটা হচ্ছে লিকুইফ্যাকশন। লিকুইফ্যাকশনটা আসলে খুবই ইন্টারেস্টিং, এবং এটা হয়তো প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন তোমাদের লাইফে হয়তো অনেক সময় তোমরা এনকাউন্টার করতেও পারো তোমরা যদি এই প্রফেশনে যাও।
সেটা হচ্ছে আর দুটো প্রবলেম বাকি থাকে। একটা তোমাদের জন্য আমি এক্সারসাইজ দিব বাসার জন্য, আরেকটা আমি করাবো। যেটা করাবো সেটা শুরু করে দেখি কত করতে পারি। আরেকটা হচ্ছে তোমাদের আগের টপিক রেফ্রিজারেশন নিয়ে। যেহেতু রেফ্রিজারেশন এটা তোমাদের বইয়ের এখানে লেখাই আছে, এমনভাবে লেখা যে অ্যাপেন্ডিক্স এর ফিগার কত সেটাও লেখা আছে, কোথা থেকে ডেটা নিতে হবে। সো আমি তোমাদের দেখাই, আমরা একটু পড়ি, বোঝার চেষ্টা করি, তারপর আমরা প্রবলেমে যাই। তো refrigerator space is maintained at -20 degrees Celsius. রেফ্রিজারেটর স্পেস মানে কি, স্পেস বলতে তোমরা চিন্তা করবো হচ্ছে যে ঘরের ভিতরে একটা রুমে যেখানে বসে আছে সেটা -20 ডিগ্রি সেলসিয়াস। তার মানে এটা বেশ কোল্ড, এখানে মানুষ থাকে না অবশ্যই, এখানে নিশ্চয়ই তুমি ফুড প্রিজার্ভ করতেছো। সো ভেরি গুড, -20 ডিগ্রি সেলসিয়াসে প্রিজার্ভ করতেছো, অ্যান্ড দেন কুলিং ওয়াটার ইজ অ্যাভেলেবল অ্যাট 21 ডিগ্রি সেলসিয়াস। তো কুলিং ওয়াটারটা হচ্ছে তোমার যেখানে গিয়ে তোমার কুলেন্টটা যেখানে, আর কুলিং ওয়াটার কেন, কারণ এখানে তো তুমি আউটসাইডের টেম্পারেচার খুব পারবে না, যেহেতু তুমি একটা টেম্পারেচার রাখতে হবে, তো 21 ডিগ্রি সেলসিয়াস তুমি ওটাকে কনডেন্স করবো। এভাপোরেটরটা আছে -20 ডিগ্রি সেলসিয়াস এখানে। তো রেফ্রিজারেশন ক্যাপাসিটি হচ্ছে 120,000 কিলোজুল পার আওয়ার। ঠিক আছে, তার মানে এটা কিউসি। আর এভাপোরেটর এবং কন্ডেন্সার আর অফ সাফিসিয়েন্ট সাইজ দ্যাট a 5 degree minimum temperature difference for heat transfer can be realized in each. মানে হচ্ছে এই যে নেগেটিভিটি, এটা যখন এই সাইডে আছে, তোমার ধরো এটা হচ্ছে ইনডোর ইউনিট, আর এখানে আছে এখান থেকে হিট ট্রান্সফার হচ্ছে এইভাবে ইনডোর ইউনিটের সাথে একটা ইন্টারাকশন হচ্ছে। ইনডোর ইউনিটে তাহলে টেম্পারেচার ড্রপ কত থাকবে, টেম্পারেচার ড্রপ এটার ভিতরে, তাহলে এভাপোরেশনটা হতে হবে -15 ডিগ্রি সেলসিয়াস। এটা থেকে কম হতে হবে যাতে এখান থেকে হিটটা নিয়ে যেতে পারবে। তো এখানে এভাপোরেশনটা হয় হচ্ছে -15 ডিগ্রি। এই কথাটাই ওই 5 ডিগ্রি সেলসিয়াস ডিফারেন্স দিয়ে বোঝাতে যাচ্ছে আর কি। একই কথা আউটডোর ইউনিটেও, কিন্তু দুটোতেই বলতেছে, তাই না? আউটডোর ইউনিট যেখানে কুলিং ওয়াটার আছে বলতেছে, যেখানে তাহলে বাইরের টেম্পারেচার যদি 21 ডিগ্রি সেলসিয়াস হয়, ভিতরে কত ডিগ্রি সেলসিয়াস হতে হবে? 5 ডিগ্রি বেশি না কম? বেশি হওয়া উচিত না? কারণ এখানে তার হিট ছাড়তে হবে 26, মানে 5 ডিগ্রির এই ডিফারেন্সটা হিট এক্সচেঞ্জারে মেনটেন করছে আর কি। রেফ্রিজারেন্ট তোমার হচ্ছে HFC 134A, এটার উপরে একটা টেবিল বোধহয় তোমাদের ইয়েতে দেওয়া আছে, এই যে টেবিল 9.1, আর ফিগারটা হচ্ছে F2 অ্যাপেন্ডিক্সের। তো এই ফিগারটা আর এই টেবিলটা, এই দুইটাই ধরো তোমার দেওয়া কোশ্চেন হিসেবে দেওয়া থাকে। তো এই টেবিলটা হচ্ছে 1 পেজের একটা টেবিল, আর ফিগারটা 1 পেজের। তো তোমাকে এর বেশি খুঁজতে হবে না আর কি। তো এখন আমাদের দরকার হচ্ছে ওমেগা, মানে কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স ফর কার্নো রেফ্রিজারেটর, আর একটা হচ্ছে ওমেগা আর এম ডট ফর ভেপার কম্প্রেশন সাইকেল। তোমাদের ফিগার 9.2 তে যেটা আছে, যেটা একটু নন আইডিয়াল আর কি, যেটা আইডিয়াল না, সেটাতে একটুখানি ডেভিয়েট করে যায়, সেটার জন্য এফিসিয়েন্সি বলে দেওয়া আছে যে কম্প্রেসর এফিসিয়েন্সি 0.8, ওই যে ডেভিয়েশনটা। তো ওইটা বলে দেওয়ার কারণে আমরা ওটাও বের করতে পারবো আর কি। এফিসিয়েন্সি না বলে দিলে এটা পারতাম না। কিন্তু এইটাকে এখন কিভাবে করা যায়? টেবিল তোমাদের কাছে বই আছে? বইটা আছে? বইটা যদি সামনে থাকে তাহলে টেবিলটা দেখতে পারবা, তবে আমি এট এ টাইম টেবিলটা দেখাতে পারবো না। আমি চার্টটা তোমাদের দেখাবো কিভাবে রিড করতে, চার্টটা টেবিল আমাদের হাতে থাকলে খুব ভালো হতো। তো আমি এটা ভুল লিখলাম, তো তোমাদেরকে বললাম ভুল লিখলাম না, এটা -15 হবে না তো, কেটে -25 হবে না?
আমার কথাটা বুঝতে পারতেছো? এই জায়গার টেম্পারেচারটা কম হতে জি, স্যার, হবে ইনডোরের -25 হবে। যেখানে ইভাপোরেশন হচ্ছে, তাহলে তো আসলে হিট ট্রান্সফার হবে না। তাহলে এই আমরা চিন্তা না করি। এখন আমি চলে যাই হচ্ছে এটা তোমাদের বোঝানোর জন্য। এটা যখন লেখার ভিতরে লেখা থাকে অনেক সময় মনে হয় যে আসলে কি লিখছে কিছু বুঝতে পারছি না। তাহলে বুঝলাম যে আসলে 5 ডিগ্রি ডিফারেন্স, আমি যদি বলি যে 10 ডিগ্রি ডিফারেন্স, তখন তোমরা এটা বুঝে নিবা যে আসলে আমি কি বলতে চাচ্ছি। তো এখন এইটার যে টেবিলটা সম্ভবত তোমাদের সাথে এখানে শেয়ার করেছিলাম, এটা কি দেখা যাচ্ছে? আমার স্ক্রিন দেখা যাচ্ছে? ইয়েস অর নো বলো। জি স্যার, এখন দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে কিনা? আচ্ছা, একটু স্লো বোঝায়। সেটা যেটা হচ্ছে, দেখো এখানে -25 আমরা বললাম তো R134 এর জন্য। এখন এটার জন্য তাহলে তুমি একটা ইয়ে তো পাবা, একটা ইয়ে কি বলে, একটা মেজারমেন্ট পেয়ে যাবে তুমি এখানে। তো -25 ডিগ্রি সি, সেটার জন্য কিভাবে আছে, যদি স্যাচুরেটেড হয় তাহলে এটার প্রেশার হবে এই বার, এত বার হবে, তাই তো? এর সাথে ভিএল দেওয়া আছে, এইচএল দেওয়া আছে, এইচবি দেওয়া আছে, এসএল দেওয়া আছে, এসবি দেওয়া আছে, এগুলো সবগুলো আমি নিতে পারি কিন্তু যদি স্যাচুরেটেড অবস্থায় পাই। এবং আমার সুবিধা হচ্ছে ইভাপোরেটর আর কন্ডেন্সারে এই দুটো স্যাচুরেটেড অবস্থায় থাকে। যখন কন্ডেন্স করতেছে তখন তাকে স্যাচুরেটেড অবস্থায় পাচ্ছি, আবার যখন ইভাপোরেশন করতেছে তখনও ওকে স্যাচুরেটেড অবস্থায় পাচ্ছি। তাহলে মোটামুটি একটা, এটা হচ্ছে উইক পয়েন্ট এদের। উইক পয়েন্টে যদি আমি পাই তাহলে আমি এদের আসলে অনেক ডেটা প্রক্রিয়া করতে পারি। তো এইখান থেকে দেখো -25 ডিগ্রি যখন আমি বলতেছি তখন আমি এতগুলো ডেটা আমি পেয়ে যাচ্ছি। তো এখন কথা হচ্ছে এগুলো এখন পরে লাগতেছে, এটা এখন লাগতেছে না। আমি তোমাদের যেটা দেখাবো কার্নোস রেফ্রিজারেটরের জন্য, যদি চিন্তা করি কার্নোস রেফ্রিজারেটরের ওমেগাটা কি আসলে। এটা তোমাদের অলরেডি দেখে আসছি লেকচারে, এই জন্য আর এটা কারণ তোমরা এটার ওমেগাটা তো হচ্ছে এটা নাকি, এটা না? তাহলে আমার শুধু টেম্পারেচার জানলে চলতেছে। আমি শুধু এই যে 5 ডিগ্রি ডিফারেন্স দিয়ে কতগুলো টেম্পারেচার তোমরা দেখালাম না, তাহলে একটা কাজ করেছে -25 ডিগ্রি সেলসিয়াসে কত কেলভিন? কেলভিন নেগেটিভ, নেগেটিভ না তো পজিটিভ, এটা হচ্ছে 26 ডিগ্রি 248। সেলসিয়াস। হ্যাঁ, কন্ডেন্সার হচ্ছে কি? চলো তাহলে কুইকলি ক্যালকুলেশন করে ফেলি। something 4.8 কত আসে 4.82 নাকি anyways close to 4.8। এটা হচ্ছে কার্নো রেফ্রিজারেটর এফিশিয়েন্সি, কিভাবে কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স, এটা হচ্ছে নাম্বার এ। নাম্বার হবে। বাট কার্নোর কথা যদি বলা হয় তাহলে বুঝতে পারবে যে এই সাইজের ক্যালকুলেশন। টিসি বাই টিএইচ মাইনাস টিসি, এটা তো হচ্ছে কিউসি আর কিউএইচ এর সাথে প্রপোর্শনাল এই দুটো, তাই না? সেই কারণে এই টেম্পারেচার দিয়ে আমরা করতে পারি। তোমরা ওটা দেখে আসছো তোমাদের আগের চ্যাপ্টারগুলোতে যে কিউসি বাই কিউএইচ ইকুয়ালস টু টিসি বাই টিএইচ। তো ওই একই ফর্মুলা দিয়ে তারপর এটা করা। আচ্ছা, সেটার কারণটা কি বলতে পারো? কিউসি বাই কিউএইচ ইকুয়ালস টু টিসি বাই টিএইচ।
হিট আর টেম্পারেচার সমান কি করে হয়ে গেল? আইসেন্ট্রপিক্স হ্যাঁ, আর ম্যাস ফ্লো তো সমানই থাকতেছে, একই কম্পোনেন্ট, তাই না? এমডি যদি মাল্টিপ্লাইড হয় ম্যাস ফ্লো দিয়ে, তাতে কিছু আসে যায় না, এম তো কাটাকাটি চলবে রেশিও। তো এটা একটা ব্যাপার। ঠিক আছে, এখন আমরা তাহলে একটু ইয়েতে যাই। আমার তোমাদের যদি আগের লেকচারটা দেখো, এখানে যে আমরা যে ছবিগুলো দেখছিলাম, এই যে ছবিটা নন আইডিয়াল সিচুয়েশন, তাই না? নন আইডিয়াল বলতে আমি বুঝাচ্ছি যে এই জায়গাটা গিয়ে একটু বাঁকা হয়ে গেল, তাই না? এই যে বাঁকা হয়ে গেল, এইটার কারণে তোমার কম্প্রেসরের তখন এখানে ইনক্লুড হয়ে গেল, মানে জিনিসটা ঠিক আছে আসলো না। তো সেগুলো আমরা কিভাবে, এগুলো এরকমই ছবিতে যাতে সুবিধা, যাতে ইভাপোরেটের আগে পয়েন্ট 1 2 3 4 এভাবে করে রাখতে পারো, তাহলে পরীক্ষার সময় সুবিধা। তো সেটা করি তাহলে আমি ওটার প্রপার্টি বের করতে পারবো। এখন আমি জানি যে ইভাপোরেট করছে হচ্ছে নেগেটিভ, এটাকে লিখতে পারবো এর ভিতরে না? এটা তো লিখতে পারবো না। ঠিক আছে, লিখে দাঁড়াও, এটা তো লিখতে পারবো। অলরাইট, এখন এভাপোরেট কত নেগেটিভ। আজকে কি ক্লাস টেস্ট আছে? মনে হচ্ছে। ভেরি গুড। আচ্ছা, এটা নেগেটিভ 25 ডিগ্রি সেলসিয়াস আর এটা হচ্ছে 26 ডিগ্রি সেলসিয়াস। তো এই দুইটাতে এটা স্যাচুরেটেড অবস্থায় আছে। আমি জানি এটা 1 বলতেছি R134A। তাহলে এটার প্রপার্টি আমি দেখে নিয়ে এখান থেকে দেখে নেব। একটা দেখাতে পারবো পুরো টেবিলে, ব্যাপারের এইটা তো এই যে দেখা যাচ্ছে। তো এইটা ব্যাপারটা আমার দরকার, কারণ এভাপোরেটর তো ব্যাপার হয়ে যাচ্ছে, সব চলে যাচ্ছে দেখছি। তো এই 383.45 এটা আমার লাগবে। তো এটা নিয়ে নিলাম আর কি। নেমে H2 close to 383.45 46 kilojoule per kg per Kelvin। ওকে, এটা হয়ে গেল, একটা প্রপার্টি পেয়ে গেলাম। এখন 26 ডিগ্রিতে কি করব? 26 ডিগ্রিতেও তো আমি এটা বের করতে পারি। এটা তো আসলে স্যাচুরেটেড লিকুইড হয়ে যাবে, তাই না? নাম্বার 4 এ গিয়ে স্যাচুরেটেড লিকুইড হবে। আচ্ছা, এখানে প্রেসারটা লিখিনি, দেখো প্রেসারটা লিখে নেওয়া দরকার। এটা হচ্ছে প্রেসারটা হচ্ছে 1.064 বার। আর যে এটা হচ্ছে তোমার এভাপোরেটর জন্য, এভাপোরেটর। আর এটা হচ্ছে কনডেন্সারের জন্য এবার বের করবো প্রেসার কত। প্রেসারটা হলো 6.854 বার, আর H4 হলো 235.97 কিলোজুল পার কেজি। আচ্ছা, এখানে আমরা একটা অ্যাজাম্পশন নিই সাধারণত, সেটা হচ্ছে যদি কম্প্রেশন
স্টেপটা আমরা কি ধরে নিই বলতে পারবো? 2 to 3 আইসেন্ট্রোপিক ধরে নিই, মানে এন্ট্রপিটা কনস্ট্যান্ট থাকবে। হ্যাঁ, কম চেঞ্জ হবে সেটা আমি ধরি। তাহলে একটা যদি ধরি তাহলে আমার যাওয়ার কথা আসলে এই 3 প্রাইম বরাবর, তাই না? 2 to 3 প্রাইম। যখন আমি ক্যালকুলেশন করব তখন তো আর আমি এই 3 প্রাইমেই আমাকে যেতে হবে, কারণ হচ্ছে যে আমি তো এখনো ওই এফিসিয়েন্সিটাকে কাজে লাগাইনি। এফিসিয়েন্সির কথা আমরা বলছি যে 80% এফিসিয়েন্ট, 80%টা দিয়ে পরে আমি এটাকে মাল্টিপ্লাই করবো। আপাতত আমার ক্যালকুলেশনের জন্য আমি এই সোজা সোজা বরাবর যাবো আইসেন্ট্রপিক ধরে। তাহলে H2 should be equals to S2 should be equal to S3 প্রাইম, ঠিক বললাম? তো এই জিনিসটাও আমি আসলে করতে পারি যে S2 আর S3 প্রাইম হচ্ছে সেম, সেটার ভ্যালুটা হবে 1.746। S2 তো আগে বের করা, দেখতে পাচ্ছ, 1.746 কিলো জুল পার কেজি কেলভিন, এটাও পেলাম। এখন এখানে আরেকটা ব্যাপার, যেহেতু এখন যদি আমি H3 প্রাইম বের করতে চাই, H3 প্রাইম বের করার জন্য আমার কি কি দরকার? এই যে H3 প্রাইমটা যদি আমি বের করতে চাই, পারবো না? পারবো। H3 প্রাইম যদি বের করতে চাই তাহলে আমার আরো দুটো জিনিস দরকার। দুটো জিনিস পেলে আমি অন্যটা বের করে ফেলবো। তো দুটো জিনিস পেলে যেটা বের করবো সেটা হচ্ছে এখানে আছে S3 প্রাইম, আর হচ্ছে আমার প্রেসার আছে, মানে টেম্পারেচার প্রেসার একটা কিছু পেলেই হলো আর কি। তো আমার প্রেসার কত এখানে? H3 প্রাইমের প্রেসারটা কত? মানে এটা যদি বলি P3 প্রাইম বা যাই বলি, কিন্তু এই প্রেসারটা আসলে কত? একটু মাথা খাটাও, এখানে প্রেসারটা কত? কন্ডেন্সারের প্রেসার সেম, কন্ডেন্সারের প্রেসারই তো থাকবে। তাহলে এখানে হচ্ছে 6.854 বার। পারফেক্ট। তাহলে এইটা যদি পেয়ে গেলাম, তাহলে এই এই আর টেম্পারেচার হচ্ছে 308.1 কেলভিন। এত কিছু জেনে গেলাম, এখন তো টেম্পারেচার বের করতে পারবো একই জায়গা থেকে। টেম্পারেচার তো বের করার কোনো কঠিন না। এইটা যদি বের হয়ে গেল তাহলে দেখি এবার আমি এনথালপি চেঞ্জটা বের করতে পারি কিনা, কারণ আমার দরকার হচ্ছে এই জায়গা আর এই জায়গার এনথালপি চেঞ্জ, H3 আর H2, তাই না? এই এনথালপি চেঞ্জটা আমার দরকার। কেন দরকার বলতে পারো? ওই যে নিচের ইকুয়েশনটার জন্য এটার দরকার আমার, এই যে ওমেগা H2 মাইনাস H1 ডিভাইডেড বাই H3 মাইনাস H2। তাহলে এনথালপি চেঞ্জ আসলে এটার জন্য যেটা আমার এটা হচ্ছে ইসেন্ট্রপিক যেটা, তাহলে এটার জন্য H3 প্রাইম মাইনাস H2, এটাকে পরে এনট্রপিও চেঞ্জ হচ্ছে এভাবে আমরা করে দেবো যে ইয়েটা করে। তাহলে 422 মাইনাস, আমি পুরোটা লিখছি না, যে 383 পয়েন্ট সামথিং সামথিং, ওটা লিখলাম না। তো এটা তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। তো এটা আছে 38.55 কিলো জুল। তো এখন এটা যেটা যদি এখন আমি এফিসিয়েন্সির কথাটা নিয়ে আসি, আমি পেয়ে গেছি হচ্ছে ডেল এইচ এস ইকুয়ালস টু হচ্ছে H3 প্রাইম মাইনাস H2 ইকুয়ালস টু 38.55 কিলো জুল পার কেজি। এখন এটা আমার এফিসিয়েন্সি হচ্ছে এত 0.8 আমার কম্প্রেসর। তো এফিসিয়েন্সি যদি এটা হয় তাহলে ডেল এইচ অ্যাকচুয়ালি যেটাকে আমি বলতেছি H3 মাইনাস H2 ইকুয়ালস টু ডেল এইচ এস ডিভাইডেড বাই এই যেটা, মানে এই যে 0.8, তাহলে 38.55
divided by 0.8 equals to 48.18 কিলোজুল পার কেজি। এটাও পেয়ে গেলাম। তাহলে H3 মাইনাস H2 হলো 48.18 কিলোজুল পার কেজি। আর H1টা কি বলতো? H1 এবারে এই ছবিটা একটু দেখি। এটা বলা যায় যে পিএইচ ডায়াগ্রাম থেকে যদি আমরা দেখি H1 আর H2 কিন্তু সেম। ঠিক বললাম? না স্যার, প্রেশার সেম। রাইট। তাহলে কি হলো, H1 আর H4 হচ্ছে সেম। তাহলে H1 আর H4 যদি সেম হয় তাহলে আমার যে ইকুয়েশনটা ছিল যে H2 মাইনাস H1 হতে হবে, তাহলে ওটাকে আমি লিখতে পারি হচ্ছে H2 মাইনাস H4, কারণ H4টা আমার জানা আছে তাই জন্য। আর একটা হচ্ছে H3 মাইনাস H2। যাক, তোমরা যে অ্যাটেনশন দিচ্ছ সেটা ভালো। এখন দেখি 383.45 মাইনাস 235.97 আর ডিভাইডেড বাই 48.18, so equals to 3.05 or something এরকম একটা কিছু। তাহলে আমি এটা পেয়ে গেলাম। কিন্তু দেখো এটা পিএইচ ডায়াগ্রাম, দেখো ডায়াগ্রাম, এটা থেকে আমি এটা করলাম। এবার আর একটা জিনিস এটা থাকে যেটা লাস্ট, এটুকু করতে পারলে তো আর বাকি আসলে আর কোনো কষ্ট হবে না, তো হয়ে গেল। এটা ডিভাইডেড বাই H2 মাইনাস H1 ছিল, তো এটাকে ইয়ে করে দেবো, ধরো কিউসি, সরি কিউসি কেজি পার আওয়ার। এই হচ্ছে এম, এই হচ্ছে মোটামুটি প্রবলেমটা। ফাইনাল যে জিনিসটা বাকি থেকে গেল একটাই জিনিস, সেটা হচ্ছে কিভাবে এটা রিড করতে হয়। এটা থেকে ডাটা নিয়েছি কিন্তু কোশ্চেন প্রবলেমের ভিতরে, সেটা আমি লিখে দিয়েছি, বাট ডেটাটা কিভাবে নিতে হয়। ধরো এখানে একটা প্রেসার দেওয়া আছে, প্রেসারটা তুমি জানো, এই প্রেসারে পার্টিকুলার প্রেসারে তুমি এখন জানো যে এটা স্যাচুরেটেড। যদি স্যাচুরেটেড হয়, স্যাচুরেটেড লিকুইড হয়, যেহেতু আমাদের এভাপোরেটর কন্ডেন্সারে তো স্যাচুরেটেড নিয়ে আমরা ডিল করতেছি, তো আচ্ছা এটাতে তো আমি আঁকতে পারবো না, দেখি এটাতে যাই, এটাতে যাই, তাহলে আমি দেখাতে পারবো। অলরাইট, এখানে দেখো, এখানে যদি প্রেসারটা আমি একটা সহজ উদাহরণ দিই, যে 1 বার ধরো, এক প্রেসার আচ্ছা 1 মেগাপ্যাসকেল ধরো। তা এখন যে এটার জন্য যদি আমি যাই স্যাচুরেটেড ভ্যাপারটা হচ্ছে এই স্যাচুরেটেড ভ্যাপার লাইনটা দিয়ে যদি আমি আগাই, এখান থেকে আমি ইচ্ছে করলে যে কোনো জায়গায় তাহলে 1-এ চলে যাই, এটা হচ্ছে 1। এইটা বরাবর এখান থেকে নিচে আসলে সোজা নিচে চলে আসবে, আমার বাঁকা হলো। এইটা হচ্ছে তোমার এনথালপি এই জায়গায়, ঠিক আছে? এই পার্টিকুলার পয়েন্টে স্যাচুরেটেড লিকুইডের জন্য এই প্রেসারের জন্য এনথালপি এটা। আর যদি জানতে চাও যে আচ্ছা ইয়ে কত, এন্ট্রপি কত, এন্ট্রপির লাইনগুলো হচ্ছে এইগুলো, এই যে বাঁকা বাঁকা করে। তাহলে এই লাইনটা এখানে কোথায় কাট করছে দেখো, এই লাইনটা এখানে গেছে, আর এখানে একটা এন্ট্রপি লাইন আছে। এই দুটোর ভিতরে ইন্টারপোলেট করলে এটা খুব কাছাকাছি আছে। এটা কত আছে দেখি, 1.7। তাহলে 1.71 আর সামথিং এরকম একটা কিছু হবে। তো এইটা একটা। আবার যদি দেখো এখানে এইটা হচ্ছে স্যাচুরেটেড লিকুইড লাইন। আমি স্যাচুরেটেড লিকুইড লাইন বরাবর যাই, যেটা আমার কন্ডেন্সারে লাগবে। এখন ধরো কন্ডেন্সারে আমি একটা সার্টেন প্রেসারে ইয়ে করছি, ধরো 0.4, এই হচ্ছে আমার প্রেসার। তখন এটা যদি প্রেসার হয়, অ্যাকচুয়ালি এটা উল্টাটা হবে, কন্ডেন্সারে বেশি প্রেসার হবে, বাট আমরা তো একটা প্রেসার ধরলেই হলো। এখন এটা বরাবর সোজা নেমে আসলে, সোজা তো হলো না, বাট ধরো এটা সোজা নেমে আসলে এইটা হচ্ছে তোমার এনথালপি। আর এইখানে যদি আবার এন্ট্রপি চাও, এন্ট্রপি লাইনগুলো ঠিক এভাবে করে আসতেছে, এই যে প্রত্যেকটা এন্ট্রপি লাইন ধরে ধরে আগাবা। আর এখানে গিয়ে এই দুইটার ভিতরে ইন্টারপোলেট করে যেটা হয় 0.3, 0.2 ভিতরে 0.25 ধরলাম আমি। এটাই হচ্ছে এন্ট্রপি। এটা কি আমি বুঝাতে পারলাম?
কিভাবে এটা রিড করতে হয়। রেফ্রিজারেশনে তোমাদের বেশিরভাগ স্যাচুরেটেড লিকুইড আর স্যাচুরেটেড ভেপার নিয়ে করতে হবে। আর বাকি যেগুলো দেখছো এগুলো তো হচ্ছে যে ফ্র্যাকশন অফ ইয়ে যখন বাড়তেছে, এটা যখন ভেপার বাড়তেছে ফ্র্যাকশন অফ, তখন আসছে যে ভেপার যখন 1 হয়ে গেল তখন তুমি তাহলে অন্য 2 ফেজও করতে পারবে আর কি। বাট যেটা তোমাদের বেশি লাগবে আমি এটা দেখালাম আর কি। এইটাই হচ্ছে যে টেবিলটা তোমাদের লাগবে এখানে। ওকে, দ্যাটস দ্যাট। ডিসকার্ড, get back. তো তার মানে হলো গিয়ে যে এইটা হচ্ছে তোমাদের মেজর দুইটা প্রবলেম। আর একটা প্রবলেম যেটা ছোট্ট একটা প্রবলেম, সেটা হচ্ছে হিট পাম্পের উপরে। ওইটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, বইতে করাই আছে এক্সাম্পলে। তোমরা ওটা করবা, ওটা নিয়ে আমার সাথে ডিসকাস করবো যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে। এইটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক করতে হবে। আর একটা ব্যাপার হচ্ছে তোমাদের টপিক সব শেষ হয়ে গেল। তোমাদের কি নেক্সট একটা ক্লাস আছে এখন 12টায়? তাহলে আমি শেষ করে দিই। জি স্যার। আচ্ছা, তাহলে আমাকে শেষ করতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে নেক্সট ক্লাসে তোমাদের সাথে কথা হবে। আমার কাছে মনে হয় যে আজকে আমাদের কাজ শেষ। ঠিক আছে, তোমাদের হোমওয়ার্কটা তোমরা জেনে নিলে। ওকে।